নমস্কার, সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস প্লাস চ্যানেলের নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অনুষ্ঠানটাও সাক্ষাৎকার ভিত্তিক এবং এমন একটা বিষয় যে বিষয়ের সঙ্গে কিন্তু হাজার হাজার মানুষের জীবন জীবিকা জড়িয়ে রয়েছে। প্রথমেই পরিচয় করিয়ে রাখি, আজকে যে অতিথি প্রখ্যাত এবং তরুণ আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। নমস্কার। উনি উনি আজকে আমাদের সামনে যেটা ব্যাখ্যা করবেন তথ্য সহকারে, সেটা হচ্ছে যে এই যে এসএসসি মামলা চলছে, আপাতত এটা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রয়েছে, মানে অপেক্ষমান। তো তার স্ট্যাটাস এবং তার জন্ম বৃত্তান্ত সমস্ত কিছুই অল্প অল্প করে একটু আলোচনা করে নেব, কারণ অনেকের কাছেই কিন্তু ব্যাপারটা কিছুটা থিতেই গেছে, শুধুমাত্র যারা কেসের স্টেক হোল্ডার তারা ছাড়া। কাজেই আমাদের কিছুটা পরিমাণে কিন্তু ব্রাশ আপও করতে হবে, উইল হ্যাভ টু ব্রাশ আপ আওয়ার মেমোরি। তো যাই হোক, প্রথমেই যেটা জেনে নেওয়া যাক যে গতকাল যে এটা হিয়ারিং হবার কথা ছিল সুপ্রিম কোর্টে, ব্যাপারটা কোথায় কি হলো বা কোথায় দাঁড়িয়ে রয়েছে, মিস্টার দাশগুপ্ত? হ্যাঁ, দেখুন, কালকে একটা এসএসসির যে মামলা তার হিয়ারিং হওয়ার কথা ছিল, কিন্তু কালকে যারা এই মামলা শুনছিলেন, যে দুজন বিচারপতি, সেই দুজন বিচারপতি ছাড়াও কালকে একটা স্পেশাল বেঞ্চ বসেছিল তিনজন বিচারপতি। তাই জন্য প্রধান বিচারপতি এটা বক্তব্য ছিল যে এই মামলা যদি তিনজনের বিচারপতির বেঞ্চে একদিনের জন্যই বসেছিল শুধু গতকাল, বললো এটা যদি তিনজনের বিচার আবার তাহলে প্রথম থেকে শুরু করতে হবে একদিনের জন্য। এই বেঞ্চ বসছে অন্য একটা মামলা শোনার জন্য, প্রথম থেকে শুরু করতে হবে। আর এই মামলা যেহেতু দুজন বিচারপতি শুনেছে, তাই যেদিন দুজন বিচারপতি বসছেন সেই দিন তাই মামলাটা রাখা হলো। এই জন্য গতকাল মামলাটা হয়নি। এটা একটা মানে কোর্টের একটা অভ্যন্তরীণ বিষয়, অন্য কোনো বিষয়। আচ্ছা সুদীপ্ত বাবু, একটা কথা জিজ্ঞেস করি যে কখন দুজন বিচারপতি, কখন তিনজন বিচারপতি হবেন, এটা কিসের উপর নির্ভর করে? দেখুন, এটা যে চিফ জাস্টিস উনি ঠিক করেন। এবার কোন কেস ভিত্তিক উনি ঠিক করলেন যে এই কেসটা তিনজন বিচারপতি থাকবেন, বা এই নর্মালি কেসে দুজন বিচারপতি থাকেন, বা অনেক কেসে তিনজন বিচারপতি থাকেন। এবার কালকে কোনো কারণে বা কোনো কেসের জন্য বিচারপতি ঠিক করেছিলেন, প্রধান বিচারপতি, যে কালকে তিনজন বিচারপতি বেঞ্চে বসবেন। তাহলে মানে এটা এমনও হতে পারে যে ভবিষ্যতে এটা আবার দুজন বা তিনজন এরকমটা চলতেই থাকতে পারে। না, নর্মালি হয় না। দেখুন, যেটা নর্মালি হয় সেটা হলো যে দুজন বিচারপতির বেঞ্চ থাকে, এবং একটা বড় কেস, এই যে এসএসসির কেসটা আগের যেদিন হিয়ারিং হয়েছিল, সেদিন চিফ জাস্টিস এবং ওনার সাথে আরেকজন যে বিচারপতি জাস্টিস সঞ্জয় কুমার, এরা দুজন ডিটেলডে হিয়ারিং করেছিল। তাই জন্য পরবর্তী যখন হিয়ারিং এর ডেট গতকাল আসে, তখন এই দুজন বিচারপতি ছাড়াও সঙ্গে আরেকজন বিচারপতি ছিল যিনি নতুন। তাই জন্য চিফ জাস্টিস বলল এই যে নতুন বিচারপতি, তাহলে এনার কাছে মামলা করতে হলে তো আবার প্রথম থেকে শুরু করতে হবে। তাই জন্য বলল যে আমরা আবার গতকাল থেকে, মানে আজ থেকে আবার দুজন বিচারপতি বসবেন। তাই পরবর্তী শুনানির ডেট দিল
এই 15 তারিখ। আর এই যে আপনি বললেন যে আবার তো কোনোদিন 3 বিচারপতি হতে পারে, হ্যাঁ সেটা হতেই পারে যদি এমন কোনো কেস থাকে যে কেসটায় প্রধান বিচারপতি প্রয়োজন মনে করছেন যেখানে 3 জন বিচারপতি থাকা দরকার, তাহলে 3 জন বিচারপতি থাকবে। কিন্তু এসএসসির মামলা 2 জন বিচারপতির এজলাসেই হবে, চিফ জাস্টিস এবং জাস্টিস সঞ্জয় কুমার। আচ্ছা, একটু মেমোরির জন্য একটুখানি বলতে পারেন যে 7th মেতে দেখতে পাচ্ছি যে 7th মেতে লাস্ট একটা এফেক্টিভ একটা হিয়ারিং হয়েছিল, তারপর 16ই জুলাইও হয়েছিল। কিন্তু এর আগে যে দুজন বিচারপতির বেঞ্চে যে মামলাটা শোনা হয়েছিল, সেই দিনে কি সিদ্ধান্ত হয়েছিল? প্রথম সুপ্রিম কোর্টে মামলার শুনানি স্টে দেয় হলো 7th মেতে জাস্টিস 7th। চন্দ্রচূড়, তৎকালীন চিফ জাস্টিস। উনি স্টে দেওয়ার পর মামলাটা পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় 16ই জুলাই। 16ই জুলাই। কিন্তু 16ই জুলাইতে কোনো এফেক্টিভ হিয়ারিং হয়নি, হিয়ারিং এর মোডালিটিস ঠিক করা হয়। এফেক্টিভ হিয়ারিং হলো একমাত্র এই ডিসেম্বর মাসে যে শুনানিটা হলো এসএসসির মামলায়। জাস্টিস সঞ্জীব খান্না যে এখন চিফ জাস্টিস এবং জাস্টিস সঞ্জয় কুমার সারাদিন সকাল 10:30 থেকে বিকেল 4টে অবধি সারাদিনই এই মামলার শুনানি হয়েছে, এসএসসি মামলার শুনানি হয়েছে, এবং পরবর্তী ডেট ছিল গতকাল। এবার গতকাল যেহেতু শুনানি হয়নি, তাই জন্য আবার 15 তারিখ ডেট রেখেছে দুপুর 2টো থেকে। আচ্ছা, এইবারে একটু মামলার একটা বিষয়বস্তুতে আসি। হুম। সুপ্রিম কোর্ট এখন তো দেখা যাচ্ছে যে এটা তো মানে সেই অভিজিৎ গাঙ্গুলি জাজমেন্ট থেকে শুরু করে সুব্রত তালুকদার, তারপরে সুপ্রিম কোর্ট, তারপরে আবার এই এই যে দুজন বিচার দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার, এবং তারপর আবার সুপ্রিম কোর্ট, এবং সেটা সুপ্রিম কোর্টই ব্যাপারটা রয়েছে হুম। হুম। জিনিসটাতে। মানে অ্যাকচুয়ালি জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের পর কি সত্যি সত্যি কোনো সিদ্ধান্ত কিছু হয়েছে? না, এখনো অবধি জাস্টিস দেবাংশু বসাক যে অর্ডারটি পাস করেছিলেন ওনার ডিভিশন বেঞ্চ, ওনার অর্ডার ছিল যে ওনার অর্ডারে উনি 17 রকমের ইল্লিগালিটি যে এই রিক্রুটমেন্ট প্রসেসে হয়েছিল, ক্লাস 9, 10, 11, 12, গ্রুপ সি গ্রুপ ডি চারটে যে রিক্রুটমেন্ট, এই চারটে রিক্রুটমেন্ট মিলিয়ে মোট 17 রকমের মানে বেনিয়ম হয়েছিল। যেভাবে এই ইল্লিগালিটির দ্বারা 17 রকমের ইল্লিগালিটি হয়েছে, এবং এই যে পুরো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 17টা ইল্লিগালিটি এখান থেকে খুঁজে পাওয়া গেছে। এর ভিত্তি করে জাস্টিস দেবাংশু বসাক পুরো প্রসেসটাকে বাতিল করে এবং বলে নতুন করে সবকিছু শুরু করতে হবে একটা পার্টিকুলার সময়সীমার মধ্যে। সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে যাদের চাকরি চলে গেছিল তারা, রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ সবাই সুপ্রিম কোর্টে অ্যাপিল করে। সুপ্রিম কোর্ট একটা স্টে দেয়, স্টে দিয়ে বলে যে যেহেতু এখানে এতগুলো লোকের চাকরি চলে গেছে, আমরা আপাতত স্টে দিচ্ছি, আমরা শুনবো। কিন্তু যাদের বেতন ফেরত দেওয়ার কথা বলেছিল ডিভিশন বেঞ্চ, তাদের ক্ষেত্রে বলে দেয় যে আপনারা যে চাকরি করছেন করুন, কিন্তু যদি বেতন ফেরত দিতে হয় তাহলে এই যে এতদিন চাকরি করছেন সেই অ্যামাউন্টটাও কিন্তু আপনাদের ফেরত দিতে হবে। আপাতত সুপ্রিম কোর্টের অর্ডারে এটা স্থগিতাদেশ আছে। এবার শুনানি চলছে, শুনানির শেষে যখন অর্ডার দেবে সুপ্রিম কোর্ট ফাইনাল, তখনই পরিষ্কার হয়ে যাবে যে এদের এই এসএসসির ভাগ্য কি। তার মানে মিস্টার জাস্টিস দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট, তার উপর এখনো কিন্তু কোনো কোয়ালিটেটিভ রিমার্ক বা কোনো রকম কিছু হয়নি। কোনো কিচ্ছু হয়নি। এবার বলতে পারেন শুনানি চলাকালীন, গত শুনানি চলাকালীন এই যে এখন চিফ জাস্টিস, শুনানি চলাকালীন উনি একটা খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মন্তব্য করে। হুম। শুনানি চলাকালীন হঠাৎ করে, ডাল মে কালা হ্যায় ইয়া পুরা ডালই কালি হ্যায়, এবং এটা খুব তাৎপর্যপূর্ণ এই মন্তব্য। কিন্তু এই এই মন্তব্য তো ধরুন, মানে এটা তো ফার্স্ট টাইম হলো না, এটা তো এই ব্যাপারটা তো চলেই আসছে, কারণ জাস্টিস চন্দ্রচূড় যে বেঞ্চ, তারাও তো মোটামুটি একই কথা হয়েছে, যেহেতু সেই জন্য তো তারা তো সমস্ত চাকরি যেগুলো বাতিল করা হয়েছে সেগুলোকে একটু স্টে দিতে বাধ্য হলেন, কারণ এদের মধ্যে কিছু কিছু জেনুইন ক্যান্ডিডেট থাকতে পারে। দেখুন দেখুন, এই যে বললেন না কিছু জেনুইন ক্যান্ডিডেট থাকতে পারে,
ঠিকই কিছু জেনুইন ক্যান্ডিডেট থাকতে পারে, কিন্তু জাস্টিস চন্দ্রচূড় যে স্টেটা দিয়েছে, প্রকৃত অর্থে আপনারা সেই ভিডিও যদি দেখে থাকেন, সকাল 10:30 থেকে প্রায় 3টে অবধি বলছি, রাজ্য সরকার, এসএসসি এবং যাদের চাকরি চলে গেছে তাদের শুনানি করা হলো। যখন আমাদের শুনানির সময় আসলো, ওই রাজ্য সরকার বা এসএসসি যারা ওখানে আরো অনেকে ছিল, আমাদের শুনানির সময় তারা চেঁচামেচি করতে আরম্ভ করলো, চিফ জাস্টিস উঠে গেলেন, তারপরে এসে স্টে দিলেন। প্রকৃত অর্থে কিন্তু আমরা শুনানি করার সুযোগ পাইনি ফার্স্ট। এবং এটা আমরা খুবই আশাহত হয়েছিলাম যে চিফ জাস্টিসের কোর্টে এইরকম হতে পারে বলে, আশা ছিল না, ভাবতেও পারিনি। এবার চিফ জাস্টিস যে অর্ডার দেয় স্টে, সেই অর্ডারে কিন্তু উনি বলছেন যেহেতু 26,000-এর চাকরি গেছে, অনেক পয়েন্ট অফ ল আছে, তাই জন্য আমি স্টে দিচ্ছি। উচিত ছিল এইরম মামলায় যেখানে একটা অভিযোগ এসছে যে দুর্নীতি করে চাকরি হয়েছে, সত্যি হতে পারে মিথ্যে হতে পারে, উনি বিচার করবেন। কিন্তু যদি দেখা যায় যে দুর্নীতি করে চাকরি হয়েছে, তাহলে তো দিন কেন, 1 ঘন্টাও এদের পড়ানোর বা চাকরি করার কোনো অধিকার নেই। আর যদি দুর্নীতি নাই হয়ে থাকে, তাহলে এই যে অভিযোগ হয়েছে সেই অভিযোগ খারিজ হয়ে যাওয়া উচিত। এতদিন মামলা ফেলে রাখার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। কিন্তু উনি চাইলেই এই মামলার শুনানি করতে পারতেন, কেন করেননি উনি জানতে পারেন। আমি দেখুন, মামলায় আমি হারতে পারি, মামলায় জিততে পারি। এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট বলতে পারে দুর্নীতি হয়েছে বা বলতে পারে দুর্নীতি হয়নি, কিন্তু যেই দিন এই নতুন চিফ জাস্টিস এসছেন, তার দুদিনের মধ্যে আমরা গিয়ে মেনশন করি এসএসসি ম্যাটার যে হুজুর দেখুন এইরকম আর্জেন্সি, আপনি মামলাটা শুনুন, সেই দিনই কিন্তু উনি মামলা শোনেন এবং 1 নম্বর আইটেম থেকে শুনানি করে। এটাই আমরা চাই, যে মামলায় হারবো মামলায় জিতবো, যেটা আইনে আছে সেটাই হবে, কিন্তু মামলা ফেলে না রেখে মামলার শুনানি। আজকে কিন্তু এই চিফ জাস্টিস সেটাই করছে। আচ্ছা, একটা কথা তো এখানে একটু জিজ্ঞাসা করতেই হয়। সুপ্রিম কোর্টে তো অনেক জনই জাস্টিস রয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগের বয়সই তো মোটামুটি বোধহয় 63-র ওপরে, বিটুইন 63 and 65। ফলে প্রতি মাসেই বা 2-3 মাস বাদে বাদেই তো ধরুন এই ধরনের রিটায়ারমেন্ট চলতে থাকবে। এবং এভরি পার্সন, মানে এভরি নিউ ইনকামবেন্ট ব্রিংস নিউ কালচার। এবং এইটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে সুপ্রিম কোর্টে খুব দ্রুত গতিতে বিচার পাওয়ার সম্ভাবনা মানে কি ব্যাহত হয় না এতে? দেখুন, এর সঙ্গে বিচার পাওয়ার মানে বিচারের দেরি বা বিচার তাড়াতাড়ি এর সম্পর্ক নেই। বিচার ব্যবস্থা আমাদের ভারতবর্ষের, আপনাকে একটা জিনিস ভাবতে হবে, আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থা যেরকম, সেই সিস্টেমে যাওয়ার জন্যই কিন্তু আজকে বিচারের মানে আমরা বলতে পারি একটু দেরি হয়। কেন আপনাকে বলছি, ধরুন আপনি একটা কারুর লোকের বিরুদ্ধে তাকে এভিক্ট করার মামলা করলেন, ধরুন আপনার ভাড়াটাকে আপনি তুলতে চাইছেন, ঠিক আছে? এই ভাড়াটাকে তোলার জন্য আপনাকে প্রথমে মামলা করতে হবে, কোর্ট মামলা দেখে ভাড়াটেকে নোটিশ দেবে। এবার ভাড়াটে ধরুন নোটিশটা রিসিভ করলো না, ফিরে আসলো কোর্টের কাছে, কোর্ট তাকে আরেকবার সুযোগ দেবে। কারণ আমাদের বিচারের মেন স্তম্ভ হলো যে কাউকে না শুনে তার এগেনস্টে কোনো অর্ডার হবে না। এই যে প্রসিডিওরাল ব্যাপার, এই প্রসিডিওরালের জন্যই অনেক সময় বিচার ব্যবস্থায় দেরি হয়। কিন্তু সেরকমও আবার কিছু মামলা আছে যেই মামলা অপেক্ষা করা যায় না। আজকে আপনি একটা লোককে ভাড়াটের মামলাকে আজকেও তুলতে পারেন, 1 বছর পরে তুলতে পারেন, 2 বছর পরে তুলতে পারেন, আপনার ক্ষতি হবে না। কিন্তু আজকে আপনার বাড়িতে এসে কেউ যদি একটা নোটিশ দিয়ে বলে যে কালকে আপনার বাড়ি ভেঙে দেওয়া হবে, সেই মামলা কিন্তু একদিনও আর ওয়েট করতে পারবে না। এইরকম আর্জেন্সির মামলা কিন্তু সমস্ত কোর্টেই তাড়াতাড়ি হয়। এটা বিচারপতিদের বুঝতে হবে যে কোন মামলা একদিনও ওয়েট করা যাবে না, কোন মামলা 3 দিন ওয়েট করা যাবে। সেই আর্জেন্সি বুঝে বিচারপতিদের সেই মামলা সেই বেসিসে শুনানি করতে হবে। আর আরেকটা জিনিসও আমি আপনাকে বলছি, শুনানি তাড়াতাড়ি হতে পারে, তার আরেকটা মানে উপায় হলো যে আপনার যখন কোনো মামলার শুনানি হবে, বোথ পার্টিকে যদি বলে দেওয়া হয় যে আপনারা দুজনেই আছেন, যা বলার মুখে বলুন, দুই পক্ষ মুখে কথা বলুন, তার উপর ভিত্তি করে আমি অর্ডার দেব অন কনসেন্ট। এইটা যদি
হয় তাহলে দেখবেন অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। নর্মালি কি হয়, সব পক্ষ বলে যে আমি লিখিত ভাবে দেবো, এই লিখিত দিতে গেলে সময় লাগে। এবং পুরো সিস্টেমটাকেই, তাহলে ওভারঅল পুরো সিস্টেমটাকে, শুধু জজ সাহেব উকিল বলে না, যারা মামলাকারী তাদেরকেও এটা বুঝতে হবে যে আজকে যদি উকিলবাবু দাঁড়িয়ে বলে যে আমি লিখিত দেব না, আমি মৌখিক দেবো, সেই সাপোর্টটাও মামলাকারীদের উকিলবাবুকে দিতে হবে যে ঠিক আছে, মামলা তাড়াতাড়ির জন্য লিখিত দরকার নেই, আপনি মৌখিক বলুন, আমি যা বলেছি সেই বেসিসে। এটা একটা যৌথ প্রচেষ্টাতেই সম্ভব। মিস্টার জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চে পাঠানোর সময়তে 9 নভেম্বরের অর্ডারে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিলেন যে প্রত্যেককে দে হ্যাভ রাইট অফ অডিয়েন্স, এবং হুম। তার জন্য দে মানে ডিভিশন বেঞ্চ উইল হ্যাভ টু ডিভাইস সাম ফর্মুলা টু হিয়ার অল দ্য ইস্যুস অন এ রিপ্রেজেন্টেটিভ বেসিস। তাই এখন এই যে ব্যাপারটা হচ্ছে, যে ধরুন আজকে প্রত্যেকেই তো নানা রকম ব্যাপারটা, 100% এরকম ইস্যু কভারেজ কি করা সম্ভব? হ্যাঁ, করলো তো, জাস্টিস বসাক তো এটা করলো। যখনই সুপ্রিম কোর্টের অর্ডার হলো আর জাস্টিস বসাকের কাছে এই মামলা আসলো, এটাই আপনাকে আমি একটু আগে বলছিলাম, জাস্টিস বসাক এই মামলার ইম্পর্টেন্সটা বুঝলো যে এই মামলা ফেলে রেখে শুনানির বিষয় নাই, দ্রুততার সহকারে শুনানি করতে হবে। এবং অলমোস্ট ডেইলি বেসিসে হিয়ারিং এ উনি কিন্তু মামলার নিষ্পত্তি করলেন। এবং উনি প্রসিডিওরটা কি নিলেন, উনি প্রথমেই রাজ্য সরকারকে বললেন যে আপনারা জানতে পারবেন যে 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি তে 2016 সালে কতজন চাকরি পেয়েছে, কোথায় চাকরি করছে, আপনারা এদের নোটিশ দিন যে এরকম হাইকোর্টে মামলা হয়েছে, এই মামলার শুনানির দিন অমুক দিন ধার্য করা হয়েছে, যারা যারা ইচ্ছুক আসবেন, এসে মামলায় যুক্ত হয়ে নিজের বক্তব্য দেবেন। এবং প্রত্যেককেই 25,750, এই প্রত্যেককে নোটিশ দেওয়া হয়েছে। এদের মধ্যে যারা মনে করেছে তারা কোর্টে এসেছে, তাদের বক্তব্য দিয়েছে, যারা মনে করেনি আসেনি। কিন্তু এই প্রসিডিওর মেনটেন করেই কিন্তু এই শুনানি হয়েছে এবং দ্রুততার সাথে শুনানি হয়েছে। আচ্ছা, এবার একটু অফ দি ট্র্যাক অন্য অন্য একটা কথা বলি। হুম। কোনো একজন বিশিষ্ট এবং প্রবীণ আহ, আইনজীবী বলেছেন যে চাকরি যখন করেছি, চাকরিটা 10 আউট অফ 10 নাকি সেটা বিচার্য নয়, যেহেতু চাকরি করেছি অতএব তার পারিশ্রমিক বা বেতন আমার প্রাপ্য, এটা কোনো কোর্ট কেড়ে নিতে পারে না। এর সত্যতা সম্পর্কে আপনার কি বক্তব্য? দেখুন, এইটার আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আমাদের লিগ্যাল সিস্টেমে একটা বক্তব্য আছে কি, ফ্রড ভিশিয়েটস এভরিথিং। যদি বেসিক জিনিসটা দুর্নীতি হয়, তাহলে তার যে ফলো আপ সেটাও, তার কোনো আর ভিত্তি থাকে না। আজকে আমি যদি চুরি করে একটা চাকরি পাই, সেই চাকরি চুরি করা জিনিসের থেকে আমি যদি কোনো প্রফিট আর্ন করি, সে প্রফিটটা আমার না, আমাকে ফেরত দিতে হবে। এটাই কিন্তু এখন আইন। হ্যাঁ, এরকমও, আমি বলছি না যে এই আইনজীবী যেটা বলেছেন একেবারে ভুল। হ্যাঁ, ঠিক, এরকম আইনও আছে যে যদি কোনো লোক কাজ করে, তাকে বেকার কাজ করানো যাবে না, তাকে সেই কাজের পরিবর্তে তাকে তার পারিশ্রমিক দিতে হবে। কিন্তু বিষয়টা হলো, আজকে যদি একটা লোক এসে আপনাকে বলে, কোর্টে বলে দাদা আমি এই লোকটাকে খুন করেছি, খুন করাটা আমার কাজ, কিন্তু খুন করার পর আমি আমার খুনের পারিশ্রমিকটা পাইনি, কোর্ট বলবে না আপনি একে খুন করার পারিশ্রমিক দিক? বলবে না। সেরকমই আমি যদি চাকরিটা চুরি করে পাই, সেই চুরি করা চাকরির ভিত্তিতে আমি যদি কোনো মাইনা পাই, সেটাও আমি ফেরত দিতে হতেই পারে। সেটা আমার, আমি বলতে পারি না সেটা আমার প্রাপ্য। না, এখানে তো একটা প্যারালাল উদাহরণ এটা হতে পারে যে একটা আন্ডার কোয়ালিফাইড মেডিকেল প্র্যাকটিশনার, তিনি যদি বলেন যে আমি সার্জারি করেছি অতএব আমার টাকাটা প্রাপ্য, এবং তিনি যে কি করলেন না করলেন সেটা তো পরবর্তীকালে বোঝা যাবে। কাজেই যে সার্ভিস না ডিসসার্ভিস, ডিসসার্ভিস ইজ অলসো এ সার্ভিস। তো এই অবশ্যই না। এবার আপনাকে আমি এবার আপনাকে আমি বলছি, দুটো একটু একটু সাটল ডিফারেন্স আছে। আচ্ছা। সাটল ডিফারেন্সটা কি, একজনের যোগ্যতা আছে সেই কাজটা করার, কিন্তু সে যোগ্যতা থাকলেও সেই কাজটা সে পেয়েছে চুরি করে, তাহলে সেই কাজটা যে সে করছে, তার পারিশ্রমিক সে পেতে বাধ্য, মানে পেতে পারে কি পারে না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আমি মাধ্যমিকই পাশ করিনি,
আমি আরেকজন বাচ্চাকে পড়াচ্ছি এবং পড়িয়ে বলছি যে আমি পারিশ্রমিক পাবো, কিন্তু এই বাচ্চাকে পড়ানোর যে যোগ্যতা ক্লাস 11-12 সেই 11-12 পড়ানোর যোগ্যতা আমার নেই, তাহলে কি আমি বলতে পারি যে পারিশ্রমিক দিতে হবে? দুটোর একটু ডিফারেন্স আছে। আপনি যেটা বললেন যে একজন ডাক্তার, সে ডাক্তার না হয়ে অপারেশন করেছে, পরে সে ক্লেম করতে পারবে না যে আমাকে, আমি অপারেশন করেছি আমাকে পয়সা দিন, কারণ সেই অপারেশন করার যোগ্যতাই তার নেই। আরেকটা হলো যোগ্যতা আছে কিন্তু সে অপারেশন করার জন্য আমি এলিজেবল না। এবারে যে আমাদের সামনে যে কেসগুলো রয়েছে সেটা যদি যদি তার পিটিশনার এবং রেসপন্ডেন্ট এদের যদি লিস্ট দেখি, মানে যারা লিগ্যাল ওয়ার্ল্ডের নয়, যেমন আমি, আমার সঙ্গে আইনের কোনো সম্পর্ক নেই কিন্তু এই ঘটনাগুলো ফলো করতে মানে ইচ্ছা করে, সেখানে দেখছি যে ধরুন আপাতত দুটো ডিভিশন বেঞ্চে টু সেটস অফ পিটিশনার অ্যান্ড রেসপন্ডেন্ট রয়েছে। একটাতে রয়েছে লক্ষ্মী তুরঙ্গা, আর আরেকটা রয়েছে বৈশাখী ভট্টাচার্য। তা দুটো অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, তাহলে একটা থেকে আরেকটা ফলো করছে, অথচ সেট অফ দিস পিটিশনার্স অ্যান্ড রেসপন্ডেন্টস আর না, ডিফারেন্ট। ওয়ান টু ওয়ান এটা কি করে বলছি শুনুন, ওয়ান টু ওয়ান কোরিলেশনটা কি করে করা যেতে পারে? আগে আমি বলছি শুনুন। হুম। বৈশাখী ভট্টাচার্য, এইটা চারটে ক্যাটাগরি: 9-10 এর মামলা, 11-12 এর মামলা, গ্রুপ সি গ্রুপ ডি। বৈশাখী ভট্টাচার্য 9-10, লক্ষ্মী টুঙ্গা গ্রুপ ডি। সেরকম গ্রুপ সির মামলা আছে সাবিনা ইয়াসমিন, সেরকম 11-12 এর মামলা আছে, অনেক এরকম মামলা আছে। প্রত্যেকটা মামলার ইস্যু ভিত্তিক মামলার শুনানি হয় একসঙ্গে। মামলার ইস্যু কি? এখানে মামলার প্রত্যেকটা ক্যাটাগরির মামলার ইস্যু ছিল যে যারা যোগ্য তারা পায়নি, এবং যারা পেয়েছে তারা টাকার বিনিময়ে অযোগ্য যারা তাদের দেওয়া হয়েছে। কিন্তু ইস্যু ছিল এইটা সবকটা কমন, যেহেতু চারটে ক্যাটাগরির মামলার কমন ইস্যু ছিল এটা, তাই এই চারটে ক্যাটাগরির যত মামলা একসঙ্গে শুনানি হচ্ছে, এটাই। তাহলে যে 9586 সেটা তো বলেই দিচ্ছে যে ওই বৈশাখী ভট্টাচার্যের মামলার ফলশ্রুতিতে জাস্টিস দেবাংশু বসাকের যে অর্ডারটা তার উপরে এই এসএলপিটা হয়েছে। তাহলে না এক্ষেত্রে না না, আমি আপনাকে বলছি, হুম, এই জাস্টিস দেবাংশু বসাকের অর্ডারটায় দেখবেন প্রচুর রিট মামলা আছে। আছে। যে কোনো একটা মামলাতেই এসএলপি করতে পারতো। যেহেতু বৈশাখী ভট্টাচার্য প্রথম মামলা, সেই জন্য ওকে, রাজ্য সরকার ওকে। নিজেদের সুবিধার জন্য প্রথম মামলাটা নিয়ে ফাইল করেছে। আর সে আপনাকে একটা রিকোয়েস্ট করব যে বলুন। ক্রোনোলজিক্যালি যে একটা যদি ছোট্ট করে যদি হিস্ট্রিটা বলে দেন যে এটা শুরু থেকে এখনো পর্যন্ত কোন কেস নাম্বারে কি ব্যাপারটা হয়েছে, সেটা তাহলে দর্শকদের পক্ষে ব্যাপারটা ফলো করার সুবিধা হবে। আমিও এখানে দেখুন, 2021 সালে, 2021 সালে প্রথম গ্রুপ ডি এবং গ্রুপ সির একটা মামলা হয়। যে মামলার নাম ছিল গ্রুপ ডির সন্দীপ প্রসাদ, গ্রুপ সির সাবিনা ইয়াসমিন। ঠিক আছে? সেখানে আমরা অভিযোগ করি যে এরকম অনেকে চাকরি পেয়েছে, প্যানেলের যে মেয়াদ সে মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও। তাই এখানে যারা মামলাকারী তাদেরকেও চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক। সেই এই মামলাতেই প্রথমবার উঠে আসে যে এই যে যারা প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে চাকরি পেয়েছে, এইটা প্রথমবার আসে যে এসএসসি বলে যে এদেরকে তো আমরা রেকমেন্ডেশন দিইনি, ওদিকে পর্ষদ বলে, মধ্যশিক্ষা পর্ষদ, যে না এসএসসি রেকমেন্ডেশন দিয়েছে বলেই এদেরকে আমরা চাকরি দিয়েছি। এই মামলার ভিত্তিতে প্রথম হাইকোর্ট জাস্টিস রঞ্জিত বাগ, রিটায়ার্ড জাস্টিসের একটা কমিটি গঠন করে। সেই কমিটি এনকোয়ারি করে বলে যে অ্যারাউন্ড 1000 জন এরম বেআইনিভাবে গ্রুপ সি গ্রুপ ডি তে চাকরি পেয়েছে। স্কুল সার্ভিস কমিশন প্যানেলে র্যাঙ্ক ইন্টারচেঞ্জ করে দিয়েছে, মানে যে ধরুন 1 নম্বর র্যাঙ্ক হয়েছিল তাকে 100 করে 100কে একে নিয়ে এসছে। এইরকম ধরনের বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে। তার ভিত্তিতে 9-10 নিয়েও মামলা হয়। 9-10 নিয়ে মামলা হয়, এরপরে শেতাবুদ্দিন বলে একটি মামলা,
অনিন্দিতা বেরা বলে একটি মামলা, সেখানে দেখা যায় যে এমন লোক চাকরি পেয়েছে যাদের নাম প্যানেল ওয়েটিং লিস্ট কিছুতেই নেই, পরীক্ষাতেই বসেনি। এইসব নিয়ে প্রথমবার সিবিআই হয়। সিবিআই হওয়ার পর জাস্টিস সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে রাজ্য সরকার। সেখানে জাস্টিস তালুকদারের ডিভিশন বেঞ্চ বলে যে না, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে অর্ডার দিয়েছে সিবিআই এর সঠিক অর্ডার দিয়েছে, সেই অর্ডারে একটু আমরা একটু কোনো একটু হস্তক্ষেপ করব না। একটু ইন্টারাপ্ট করি। ম্যাট 490, হুম। এই যে বললেন না, মানে এটা সাধারণ দর্শকের সুবিধা বা এমনকি আমার সুবিধার জন্য বলছি, এই ম্যাট এবং অ্যাপিল ডিভিশন বেঞ্চে গেছে সিঙ্গেল বেঞ্চের এগেনস্টে। তাহলে হুম। ম্যাট অ্যাপিল এটার একটু টেকনিক্যাল ডিফারেন্সটা একটু বলে দেবেন? ম্যাট যে অ্যাপিল হয়, অ্যাপিলের নাম্বারটা হয় এমএটি। ওকে। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে জাস্টিস সুব্রত তালুকদারের অর্ডারের ওপরে তো অ্যাপিল নাম্বারটা তো লেখানো, ওখানে রয়েছে ম্যাট। হ্যাঁ, অ্যাপিল যে হয়, অ্যাপিলের একটা নাম্বার পড়ে তো, অ্যাপিলের নাম্বারটাকে লিগাল ভাষায় বলা হয় এমএটি, ম্যাট, ম্যান্ডামাস অফ অ্যাপিল টেন্ডার, টেন্ডার অফ ম্যান্ডামাস অ্যাপিল। সরি টু ডিস্টার্ব, মানে প্লিজ বলে যান যেটা সুব্রত তালুকদারের বেঞ্চে এলো মামলাটা, ডিভিশন তারপর। বেঞ্চ অর্ডার দেওয়ার পরে হুম। সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার, অনেক ক্যান্ডিডেটরা আলটিমেটলি সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে 9ই নভেম্বর 2023 সালে সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফেরত দিয়ে বলে এই মামলার শুনানি ডিভিশন বেঞ্চ করবে এবং সব পক্ষকে হিয়ারিং করে উনি অর্ডার দেবে। সেই বেসিসে জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সবাইকে নোটিশ দেয় এবং শুনানি করে আলটিমেটলি উনি হোল্ড করেন যে এই রিক্রুটমেন্ট প্রসেস, 4 ধরনের যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, এখানে 17 রকমের ইলিগালিটিস হয়েছে এবং পুরো প্রসেসটা বাতিল করে এবং বলে নতুন করে প্রসেস চালু করতে হবে। সেই অর্ডারের এগেনস্টেই যাদের চাকরি চলে গেছে তারা এবং সরকার এবং কমিশন এবং পর্ষদ অ্যাপিল করে। ওই ডিভিশন বেঞ্চের অর্ডারে আরেকটা গুরুত্বপূর্ণ রায় দেয় ডিভিশন বেঞ্চ, যে এই যে রাজ্য সরকার একটা ডিসিশন নিয়েছিল যে যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছিল তাদের চাকরি বাঁচানোর জন্য সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করা হবে, সেইটার এগেনস্টে একটা সিবিআই এনকোয়ারি করে দেয় ক্যাবিনেট ডিসিশনের এগেনস্টে এবং বলে দরকার হলে ক্যাবিনেটের যারা ডিসিশন নিয়েছে তাদেরকে কাস্টোডিয়াল ইন্টারোগেশনও করতে হবে। এই যে শুধুমাত্র এই যে ডিরেকশন, এই ডিরেকশনের ওপর সুপ্রিম কোর্ট কিন্তু স্টে দেয়নি, শুধু বলেছে ইনভেস্টিগেশন হবে, শুধুমাত্র কোনো কোয়ার্সিভ স্টেপস নিতে পারবে না। আর এখন এই মামলা সুপ্রিম কোর্টে ফাইনাল হিয়ারিং এর জন্য, ফাইনাল হিয়ারিং হচ্ছে, আশা করি আর একটা দুটো দিনে হিয়ারিং শেষ হয়ে যাবে। আচ্ছা, ধরুন এই যে সুপ্রিম কোর্টে যে স্টেজে মামলাটা পড়ে রয়েছে, তাতে আপনারা যে পক্ষকে রিপ্রেজেন্ট করছেন তারা কি চাইছেন? তারা কি চাইছেন যে যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা বাতিল হোক, না যারা বঞ্চিত হচ্ছে শুধু তাদের চাকরিটা হোক? শুনুন, এটা ঘটনা যে তারাও জানে যে যদি যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল না হলে যারা বঞ্চিত হয়েছে তারা চাকরি পাবেন। কিন্তু এইখানে এমনই অনৈতিকতা হয়েছে যে যারা বঞ্চিত হয়েছে তাদের চাকরি পেতে গেলে পুরো যে প্যানেলটা সেটাকেই রিওয়ার্ক করতে হবে এবং নতুন করে করতে হবে। তাছাড়া এই যারা বঞ্চিত তাদের চাকরি পাওয়ার আশা কম। হয়তো অনেকে বলতে পারে যে ধরুন দেখা গেল 10,000 জন তো বেআইনি ভাবে চাকরি পেয়েছে, এই যে ফিগারটা 10,000, 5,000, 2,000 না 20,000, এই ফিগারটাই বাছাই করা এখন অসম্ভব হয়ে যাচ্ছে। আর আমি যদি ধরেও নিই যে ধরুন তর্কের খাতিরে ধরে নিলাম 10,000 বেআইনি চাকরি, 10,000 চাকরি বাদ দেওয়ার পরে এই যে 10,000 ঢুকবে, সেই 10,000 কিভাবে ঢুকবে, আইন মেনে করতে গেলে পুরো প্যানেলটাকেই চেঞ্জ করতে হবে। তাই জন্য আমার যে আইনের পড়াশোনা বা আমি যতটুকুনি আইন জানি, আমার মতের বেস্ট সলিউশন হলো যে নতুন করে পরীক্ষা দিয়ে যারা পাশ করবে দিক, উইথ এজ রিল্যাক্সেশন। 2016 সালে যারা পরীক্ষায় বসেছিল তারাই বসতে পারবে, দরকার হলে বয়সের ঊর্ধ্বসীমাটা বাড়িয়ে দেওয়া হবে এদের জন্য, শুধু এরাই পরীক্ষায় বসবে, তাতে করেই যারা সত্যিকারের বঞ্চিত তারা আরেকটা সুযোগ পাবে এবং তারা চাকরি পাওয়ার সুযোগ পেতে পারে। কিন্তু আপনার কি মনে হয় না যে এতে কোয়ালিটি এডুকেশন উইল সাফার? তার কারণটা হচ্ছে, ধরুন যারা বয়স সীমার একদম শেষ প্রান্তে পৌঁছে 2016 সালে যারা মানে বাই এনি মিনস তারা তো সাকসেসফুল হয়েছেন,
এবারে ধরুন তাদেরকে আবার মানে অ্যাপিয়ার করতে হবে। ইন দি মিন টাইম 10টা বছর চলে গেছে, তাদের যে একাডেমিক লেভেলটা সেটা তো ধরুন রেগুলার প্র্যাকটিস না থাকলে সেটাও তো ডাউন হয়ে যায়। কিন্তু এইখানে আপনাকে আমি বলি, যে টিচার সে তো তত তত আরো বেশি একাডেমিকের সঙ্গে যুক্ত থাকবে। না আমি বলছি আমি আর বলছি যে এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যে- হবে। যারা 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 আন্দোলনে রত, তারা তো ধরুন মানে সত্যি কথা বলতে কি আমার যেটা বাইরে থেকে মনে হয় যে তাদের সঙ্গে তো এখন শিক্ষার সম্পর্কটা তো অতটা নেই। তারা আন্দোলনের জন্য আন্দোলন, তাদের, হ্যাঁ। দেখুন সেইটাতে আপনি যদি প্রকৃত বিচার করতে চান, আপনাকে আমি একটা কথা বলছি শুনুন। হুম, একটা ছোট্ট উদাহরণ দিয়ে, নিয়মটাই বলছে, এটা আইনে হুম, হুম, নিয়ম হলো যে প্রথমে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় থেকে ইন্টারভিউতে ডাকা হবে 1:1.4 রেশিও অফ দ্য ভ্যাকেন্সি। তার মানে 100টা ভ্যাকেন্সি থাকলে আমি লিখিত পরীক্ষা থেকে ইন্টারভিউতে ডাকবো 140 জন। ঠিক আছে? এবার আমরা সবাই জানি এখানে ওয়েমারে ম্যানিপুলেশন হয়েছে। ঠিক আছে? এইবার ধরুন 140 জনকে ইন্টারভিউতে ডাকা হয়েছে, আলটিমেটলি সুপ্রিম কোর্ট বলল 40 জনের ওয়েমার গন্ডগোল হয়েছে, 40 জনকে বাদ দাও। ঠিক আছে? এই যে 40 জনকে বাদ দিল, তার মানে আমাকে আবার নতুন 40 জনকে ইন্টারভিউতে ডাকতে হবে। এই যে নতুন 40 জনকে আমি ইন্টারভিউতে ডাকছি, দেখা দেখা গেল এই নতুন 40 জন ইন্টারভিউ দেওয়ার পর প্যানেলে 1 নম্বর হলো কেউ। ঠিক আছে? এবার অলরেডি যে অরিজিনালি প্যানেলে 1 নম্বর, সে তো একটা জায়গায় চাকরি করছে। এবার ইন্টারভিউ নেওয়ার পর যে নতুন করে নম্বর বেশি পেয়ে প্যানেলে 1 নম্বর হলো, সে তো বলবে যে আমি তো কাউন্সিলিং, আমি কলকাতার ছেলে, আমি কলকাতায় চাকরি করব। কিন্তু কলকাতার স্কুলে তো ভ্যাকেন্সি নেই, কারণ অরিজিনালি যে 1 নম্বর হয়েছে সে তো চাকরি করছে। তার মানে কি, আপনাকে পুরো প্যানেলটাকে চেঞ্জ করতে হচ্ছে। কি করে সম্ভব? প্যানেল চেঞ্জ করা মানেই তো জিনিসটাকে নতুন করে করা। তাই আপনি যদি প্রকৃত সঠিকভাবে দুর্নীতি মুক্তভাবে করতে চান, আপনার একটাই উপায় হলো পুরোটা বাতিল করে নতুন করে পরীক্ষা। এবং যারা জেনুইন, যারা কোনো দুর্নীতি করেনি, তাদেরকে আমি বলে দিচ্ছি তারা 100% পাবে। এবং এই দুর্নীতির জন্য যে 30 লক্ষ ছেলে বঞ্চিত হয়েছে, ছেলে মেয়ে, তারাও আরেকটা সুযোগ পাবে এই পরীক্ষা দিতে। আর যারা চাকরি হারাবেন মানে তাদের জন্য তাদের ভবিষ্যৎটা ধরুন মানে এটাও তো, তারাও তো পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে। না তাদেরও পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে। আহ, তারা যদি সৎভাবে পরীক্ষায় বসে পায়, তারা পাবে। না যারা ধরুন এই অনৈতিকভাবে যারা চাকরি পেয়েছে তারা কি ভবিষ্যতে কোনো শাস্তির মুখে পড়তে চলেছে যদি দেখুন, প্রমাণিত হয়? ডিভিশন বেঞ্চ সেই শাস্তি তো দেয়নি, সেটা ক্রিমিনাল কোর্ট, ক্রিমিনাল প্রসিডিংস চলছে, সেইখানে বিচার হবে। ডিভিশন বেঞ্চ তাদের শাস্তি কিছু দেয়নি। যদি প্রমাণিত হয় ক্রিমিনাল কেস যেটা কোর্টে চলছে, সেইখানে দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে সেইটা কোর্ট বা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে কিছু এই নিয়ে হবে না। তাহলে মোটামুটি বলা যেতে পারে যে একটা পার্টি উইন করতে পারে কিন্তু আরেকটা পার্টি মানে কখনোই কোনো শাস্তির মুখে পড়তে যাবে না, এই ধরনের একটা সিচুয়েশন কি? না, শাস্তির মুখে হতে পারে, তাদের মাইনে পুরো ফেরত দিতে হতে পারে, এটা এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে। আপনাকে অশেষ ধন্যবাদ এতটা ডিটেলসে, কারণ ব্যাপারটা হচ্ছে যারা শুনবেন, ধন্যবাদ, ধন্যবাদ। যারা শুনবেন তারা তো আপনার কাছ থেকে তো, এবং আপনারা যেভাবে লড়ছেন দেখা যাক ভবিষ্যতে কি রেজাল্ট ওয়েট করে। আজকের আলোচনা এখানে শেষ করছি, আপনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এবং অন্য ইস্যুতেও আপনাকে ধন্যবাদ। আরেকবার টাকা। নমস্কার। নিশ্চয়ই, আমার সৌভাগ্য।